আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গোপন ফোন কল রেকর্ড নিয়েই আজকের এপিসোড। কি ছিল সেই ফোন কল রেকর্ডে জানিয়ে এত আতঙ্ক? ঘটনাটা শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির সময়ের। কেন হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো দেশের সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা ইউনিটের প্রধানকে? সবচেয়ে বড় প্রশ্ন, নিজেদের বাঁচাতেই কি ফাঁদে ফেলা হলো এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানকে? আজ তুলে ধরব নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের দাবি অনুযায়ী সেই রহস্যের ভেতরের গল্প। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, 2024 সালের 6 আগস্ট অর্থাৎ এর আগের দিন 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, দিল্লি চলে গেছেন এবং সেই হিসাবে 6 আগস্ট দেশে তখন কোনো সরকার নেই, অর্থাৎ কার্যত ক্ষমতার শূন্যতা তখন। এই সময়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডেকে পাঠিয়েছেন এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানকে, যিনি বর্তমানে আটক এবং অবসরপ্রাপ্ত। এবং খুব শান্ত কণ্ঠে, শান্তভাবে সেনাপ্রধান তাকে জানিয়ে দেন তাকে মানে জিয়াউল হাসানকে অবসর দেওয়া হচ্ছে। তিনি হতচকিত হয়ে গেলেও এর আসলে কোনো সান্ত্বনামূলক কোনো জবাব আসলে ছিল না। প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি পদ থেকে হঠাৎ জিয়াউল হাসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা ওই সময়ে মানে তখন কে নিল, যখন দেশে কার্যত সরকার নেই? ঊর্ধ্বতন কে এই ফাইলটা ক্লিয়ার করলো? এই প্রশ্নটা কিন্তু থাকে। এনটিএমসি মানে হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেখানে থাকে দেশের সবচেয়ে গোপন ফোন রেকর্ড, গুরুত্বপূর্ণ নজরদারি তথ্য এবং সংবেদনশীল যোগাযোগের ডাটাবেস। নর্থ ইস্ট নিউজের দাবি, কতিপয় সিনিয়র সেনা কর্মকর্তার মধ্যে একটা ভয় কাজ করছিল। তো ভয়টা কি বা ভয়টা কেন? ভয়টা এই জন্যে যে তাদের নিজেদের মধ্যেকার ফোন আলাপ, কারো কারো, সকলের নিশ্চয়ই নয়, নিজেদের মধ্যেকার যোগাযোগ, মানে তাহলে নিশ্চয়ই ওই ফোন আলাপ, ওই যোগাযোগ আপত্তিকর, বিপজ্জনক, পরিকল্পনা করে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক হতে পারে। তা না হলে কেন ভয় পাবেন তারা? এখানেই আসলে প্রশ্নটা ওঠে যে আচ্ছা, এমন কিছু কি রেকর্ড হয়েছিল যেটা শেখ হাসিনাকে মানে তৎকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর পেছনে সক্রিয় কাজ করছিল, সক্রিয়ভাবে, অথবা বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল? এবং যদি সেই রেকর্ড বাইরে আসে, তাহলে কি তারা নিজেরাই মানে যারা এই কথাগুলো বলেছেন নিজেদের ভিতরে, তারা আইনের মুখোমুখি হবেন, হতে বাধ্য হবেন, ফৌজদারি মামলায় জড়িয়ে যেতে পারেন, এরকম আতঙ্ক? তা না হলে কেন? এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের মনেও যাচ্ছে। অনুসন্ধানী প্রতিবেদনের ভাষ্য হচ্ছে যে আসলে এখান থেকেই বা এই প্রশ্ন থেকেই সন্দেহের সূচনা বা শুরু। এনটিএমসি প্রধান জিয়াউল হাসানই কি তাহলে হয়ে উঠেছিলেন ওই কতিপয় সেনা কর্মকর্তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি, বড় হুমকি? কারণ তার কাছে সবকিছু, তিনি যদি এগুলো ফাঁস করে দেন তাহলে তাদের জন্য বিপদ আসতে পারে, এরকম একটি বিষয়। অতএব 6 আগস্ট শুরুতেই বললাম, সেনাপ্রধান তাকে ডেকে অব্যাহতির বা অবসরের বার্তা দিলেন। তার মানে 6 আগস্ট মিলে গেল জোরপূর্বক অবসর, বাধ্যতামূলক অবসর বলতে পারেন। এবং ঠিক তার পরের রাত মানে পরদিন রাতে মানে 7 আগস্ট ডিজিএফআই এর একটি দল, মানে ডিজিএফআই এর সিটি ইন্টেলিজেন্স ব্যুরোর কাউন্টার টেরোরিজম ইউনিটের ব্রিগেডিয়ার তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে, যিনি বর্তমানে সামরিক হেফাজতে রয়েছেন,
মেজর জেনারেল হাসানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়, মানে জিয়াউল হাসানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? তাকে নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায়, যেখানে ডিজিএফআই এর মেস রয়েছে। সেই মেসের একটি কক্ষে, সম্ভবত 604 নম্বর কক্ষে তাকে নিয়ে যাওয়া হয়। এখন দেখা যাক সেখানে কি হয়েছে। সেখানে একাধিক স্তরের এনটিএমসি পাসওয়ার্ড চাওয়া হয়েছে তার কাছে, মানে এই নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি। তার কাছ থেকে সংবেদনশীল ডাটায় অ্যাক্সেস পাওয়ারও চেষ্টা করা হয়েছে, কিন্তু নর্থ ইস্ট বলছে তাদের এই চেষ্টা সফল হয়নি। মানে ডিজিএফআই এর যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের যে টিমটা নিয়ে গেছে তাকে, তাদের চেষ্টা সফল হয়নি। মানে তারা এই যে পাসওয়ার্ড চাচ্ছিল, অ্যাক্সেস চাচ্ছিল, সেটি তারা করতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে না দেবার বিষয়ে অনড় ছিলেন এনটিএমসি প্রধান, মানে তৎকালীন জিয়াউল হাসান। অন্যদিকে একদিন বা দুদিন পরেই মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল হাসান দেশ ছাড়ছিলেন। দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন। এটিও নাটক বলে দাবি করছে নর্থ ইস্ট নিউজ। এর এক সপ্তাহ পর 15 আগস্ট সন্ধ্যায় জিয়াউল হাসানকে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা, মানে ডিবি, যেটা ডিটেকটিভ ব্রাঞ্চ, তার কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে গুম ও হত্যার একাধিক অভিযোগ আনা হয়। নর্থ ইস্ট নিউজ লিখছে 2009 থেকে 2014 সালের মধ্যে মেজর জেনারেল হাসান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে, মানে যেটাকে র্যাব আমরা বলি, এর অপারেশনসের উপপরিচালক ছিলেন তিনি। গোয়েন্দা পরিচালক হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এই লম্বা সময় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বাংলাদেশে বিদেশি বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত যেসব ব্যক্তি, সংগঠন, সংস্থা এবং বিশেষ করে উলফার কার্যকলাপ, এগুলো নির্মূলে তিনি ভূমিকা রেখেছিলেন, চেষ্টা করেছিলেন, নেতৃত্ব দিয়েছেন জিয়াউল হাসান। এবং বলা হচ্ছে যে বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মানে এর আগেও আমরা একটা কন্টেন্টে জেনেছি যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগসূত্র রয়েছে, এরকম অভিযোগ আছে। জিয়াউল হাসান এইরকম একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে হাসিনুর রহমানের যে যোগসূত্র রয়েছে, এই সংক্রান্ত তদন্ত তিনি করেছিলেন, তদন্তে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এর মধ্যে বেশ কয়েকটি বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, পাকিস্তানের আইএসআই এবং মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত বলে জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। আসলে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তার চক্ষুশূল হয়ে ওঠেন জিয়াউল হাসান। গত বছরের 22 সেপ্টেম্বর জিয়াউল হাসানকে নেওয়া হয় ঢাকার ধানমন্ডি এলাকার একটি সেফ হাউসে। সেখানে আইসিটির তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল পুলিশ তদন্তকারীদের উপস্থিতিতেই তাকে, মানে জিয়াউল হাসানকে, শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষী হবার জন্য চাপ দেওয়া হয় বা চাপ দেয়। রাষ্ট্রের সংবেদনশীল তথ্য আদায়ে বলপূর্বক চেষ্টা করা হয়। আপনারা বুঝতে পারছেন বলপূর্বক চেষ্টা করা মানে কি? তাকে বলা হয় রাষ্ট্রের পক্ষে সাক্ষী হয়ে যান, শেখ হাসিনা এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিন। এজন্য তাকে প্রলোভন দেয়া হয়। কি প্রলোভন? বিদেশে নিরাপদে স্থানান্তরের ব্যবস্থা, মানে পুরোপুরি সেফ লাইফ, সেফ এক্সিট, কোনো ঝুট ঝামেলা নেই। আর যদি না মানলে পরিবারকে হুমকি দেওয়া হয়। তার স্ত্রীকে দুর্নীতি মামলায় জড়ানোর, গ্রেফতারের হুমকি দেওয়া হয়। ছেলেদের চাকরিচ্যুতি এবং গ্রেফতারের হুমকি দেওয়া হয়। বলা হয় রাজি না হলে তার সন্তানরা অনাথ হয়ে যাবে বা যেতে পারে। নর্থ ইস্টের দাবি মেজর জেনারেল হাসান
আটক এবং অবসরপ্রাপ্ত বা বরখাস্ত যাই বলি না কেন মেজর জেনারেল হাসান এই প্রস্তাবটাও প্রত্যাখ্যান করেছেন। অনেক চেষ্টা করে তাকে রাজি করাতে না পেরে শেখ হাসিনার সাথে একটি অসম্পূর্ণ ফোনালাপের নির্বাচিত অংশ মানে তার সম্পাদনা করে রেকর্ড করে তাকে প্রধান অভিযুক্ত করা হয়। এরকম দুই একটি ক্লিপ কিন্তু আমরা অনেকেই শুনেছি সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন করতে পারেন কেন জিয়াউল হাসানকেই টার্গেট করা হলো? ওই যে আগে বললাম, কারণ তার হাতেই ছিল দেশের সবচেয়ে স্পর্শকাতর কল রেকর্ড গুলো, যোগাযোগের যে ডাটাবেস গুলো নিয়ে সমস্যা হতে পারে, যারা নিজেদেরকে ক্ষমতাচ্যুতির পেছনে সক্রিয় রেখেছিলেন বলে ধারণা করা হয় বা অভিযোগ করা হয় তাদের। আর যদি সত্যিই সেখানে আপনার থেকে থাকে কোনো গোপন পরিকল্পনার ইঙ্গিত বা ষড়যন্ত্রের ইঙ্গিত, কোনো অভ্যন্তরীণ আপত্তিকর সমন্বয়ের প্রমাণ মানে কল রেকর্ডগুলোর মধ্যে, আর তাতে যদি জড়িয়ে যান কর্মকর্তাদের মানে সেনা কর্মকর্তাদের কেউ কেউ, এই জন্যই কি আসলে সেই তথ্য হয়ে উঠেছিল তাদের জন্য সবচেয়ে বড় হুমকি এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলেন জিয়াউল হাসান নিজে? বলা হচ্ছে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি মানে জিয়াউল হাসান যাদের একাধিক অনিয়ম উন্মোচন করেছেন, তদন্তে সাক্ষী দিয়েছেন, যাদের বিরুদ্ধে সক্রিয় ছিলেন, যাদের অনিয়ম দুর্নীতি উদ্ঘাটন করবার জন্য, তারাই এখন নিজেদের বাঁচাতে প্রতিশোধের তাড়নায় জিয়াউল হাসানের ফাঁসি নিশ্চিত করার জন্য গোপন তৎপরতা অব্যাহত রেখেছেন। মানে যেভাবেই হোক জিয়াউল হাসানকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে হবে, এটি বোঝা যাচ্ছে। নর্থ ইস্টের দাবি অনুযায়ী সেই গোপন কল রেকর্ডই হলো আসলে পুরো ঘটনার চাবিকাঠি। তার মানে কতিপয় সেনা কর্মকর্তার নিজেদের বাঁচানোর চেষ্টার অংশ হিসেবেই কি একজন গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেওয়া হলো বা চিরতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নাকি এর পেছনেও আছে আরো বড় কোনো অদৃশ্য খেলা? সত্যটা আসলে কি তা হয়তো এখনো অজানা। অজানা মানে আমরা জানি না, সাধারণ মানুষও জানেন না, কিন্তু এই ঘটনায় যারা জড়িত, এই ঘটনার যারা কুশীলব, তারা তো নিশ্চয়ই জানেন। এখন প্রশ্ন হচ্ছে যে কি করা হয়েছে সেই সংবেদনশীল কল রেকর্ড এবং ডাটা ইত্যাদি দিয়ে, কারণ জিয়াউল হাসান তো দৃশ্যপট থেকে সরে গেছেন, তিনি তো এখন কাস্টডিতে আছেন। এই জন্যই সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত কি যদি হয়, তদন্ত করা হয়, প্রকৃত ঘটনা উদ্ঘাটন কি সম্ভব হবে? মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের ভাগ্যে আসলে কি অপেক্ষা করছে? প্রশ্নটা এমনও হচ্ছে যে তিনি কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবেন? এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে আসছে, কিন্তু উত্তর মিলছে না। সহসা উত্তর মিলবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে আমরা উত্তর আশা করি কার কাছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে। একই সঙ্গে বলতে চাই, আলোচ্য প্রতিবেদনের কোনো তথ্য নিয়ে দ্বিমত থাকলে গ্রহণযোগ্য সন্তোষজনক তথ্য প্রমাণ দিয়ে দেশের মানুষের বিভ্রান্তি যেন দূর করা হয়। সুপ্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে ঘটনার গভীরের বিশ্লেষণ যদি আপনারা পেতে চান, লিস্ট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার প্রিয়জন বন্ধু স্বজনকে ভিডিওটি শেয়ার করুন। এই মুহূর্তে আবারও যথারীতি আপনাদের সামনে হাজির হয়েছি দ্য বাংলাদেশ এক্সপোজ পার্ট 5 নিয়ে, এবং একই সাথে নর্থ ইস্ট নিউজ এবং বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের লেখা। অর্থাৎ আমরা যে গত 4 দিন যাবৎ সিরিজ একটি আলাপ করছি নর্থ ইস্ট নিউজে প্রকাশিত স্টোরির আলোকে। আজকে তার 5ম কিস্তি প্রকাশিত হয়েছে। আজকের আলাপের বিষয় মেজর জেনারেল জিয়াউল হাসান অবসরপ্রাপ্ত কেন টার্গেট হলেন এনটিএমসি প্রধান, নেপথ্যের ভয়ঙ্কর ষড়যন্ত্র ও সত্যের লড়াই। 6 আগস্ট 2024 বাংলাদেশ এক ক্রান্তিকাল পার করছে। ঠিক সেই সন্ধ্যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তলব করলেন এনটিএমসির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে।
অত্যন্ত শান্ত স্বরে সেনাপ্রধান বললেন, আপনাকে আজই অবসরে পাঠাতে হচ্ছে। কিন্তু এই সাধারণ অবসরের আড়ালে কি লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র? কেন বাংলাদেশের চৌকস এই গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হলো? কেন তাকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পর্দা যেখানে জড়িয়ে আছে দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, নিখোঁজ হওয়া নথিপত্র ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নাম। ঘটনার শুরু সেই 6 আগস্ট রাতে সেনাপ্রধানের নির্দেশে জেনারেল হাসান যখন ঢাকা সেনানিবাসের বাসায় ফিরলেন, তার কিছুক্ষণ পরে ডিজিএফআই এর তৎকালীন প্রধান মেজর জেনারেল হামিদুল হক তাকে ফোন করে এক অদ্ভুত সতর্কতা দিলেন। তিনি দাবি করলেন পেন্টাগন নাকি তাকে নজরে রাখছে, অথচ জেনারেল হাসান তাৎক্ষণিকভাবেই তা নাকচ করে দেন। 7 আগস্ট রাতে ব্রিগেডিয়ার তানভীর আহমদ সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় তাকে রাখা হয় ডিজিএফআই এর একটি মেসে, অথচ বাইরে প্রচার করা হয় ভিন্ন গল্প। ডিজিএফআই এর মিডিয়া উইং থেকে সুকৌশলে খবর ছড়ানো হলো যে মেজর জেনারেল হাসান নাকি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েছেন। সত্য আর মিথ্যার এই খেলায় শুরুতেই তাকে জনসমক্ষে বিতর্কিত করার চেষ্টা করা হয়। প্রশ্ন উঠতে পারে কেন তাকেই টার্গেট করা হলো? কারণ তিনি ছিলেন এনটিএমসি বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রধান। এই সংস্থায় সংরক্ষিত থাকে রাষ্ট্রের অতি গোপনীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ টেলিফোন কথোপকথন। অভিযোগ রয়েছে অনেক সেনা কর্মকর্তা যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কার্যক্রমে সক্রিয় ছিলেন, তারা ভয় পাচ্ছিলেন যে তাদের ফোন আলাপ হয়তো এনটিএমসির সার্ভারে রেকর্ড হয়ে আছে। এই প্রমাণগুলো ধ্বংস করা বা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মেজর জেনারেল হামিদুল হক এবং ব্রিগেডিয়ার তানভীর মরিয়া হয়ে জেনারেল হাসানের কাছে এনটিএমসির একাধিক স্তরের পাসওয়ার্ড দাবি করেন, কিন্তু হাসান তা দিতে অস্বীকৃতি জানান। কারণ এই তথ্যগুলো কেবল রাজনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার সাথেও জড়িত ছিল। মেজর জেনারেল জিয়াউল হাসানের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় 2009 থেকে 2014 সাল পর্যন্ত র্যাবে থাকাকালীন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, বিশেষ করে উলফার নেটওয়ার্ক ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই অভিযানে তার সহকর্মী ছিলেন ব্রিগেডিয়ার আজিম এবং রিয়ার অ্যাডমিরাল সোহাইল। তদন্তে বেরিয়ে এসেছিল যে সেনাবাহিনীর চাকরিচ্যুত কিছু কর্মকর্তা যেমন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এবং মেজর জিয়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে গোপনে যুক্ত ছিলেন। এমনকি অভিযোগ আছে যে এই নেটওয়ার্কের সাথে পাকিস্তানের আইএসআই এবং মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থারও যোগসূত্র রয়েছে। 2012 সালে হাসিনুর রহমানের কোর্ট মার্শালে জিয়াউল হাসান ছিলেন অন্যতম প্রধান সাক্ষী। আজ সেই হাসিনুর রহমানই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছেন। তারা চাইছেন জেনারেল হাসানকে ফাঁসিয়ে নিজেদের অপরাধ আড়াল করতে। 2025 সালের 22 সেপ্টেম্বর মেজর জেনারেল হাসানকে নেওয়া হলো ধানমন্ডির একটি সেফ হাউসে। সেখানে আইসিটির তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে চাপ দিতে থাকে। তাদের দাবি ছিল একটাই, শেখ হাসিনা এবং মেজর জেনারেল তারিক সিদ্দিকের বিরুদ্ধে রাজসাক্ষী হতে হবে। এমনকি তাকে প্রলোভন দেখানো হয়, রাজসাক্ষী হলে তাকে সপরিবারে বিদেশে পুনর্বাসন করা হবে, আর না করলে তার সন্তানদের এতিম করার হুমকি দেওয়া হয়। তাজুল ইসলাম উদাহরণ হিসেবে দেখান সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের কথা, যাকে নাকি একইভাবে রাজসাক্ষী হতে বাধ্য করা হয়েছে। কিন্তু জেনারেল হাসানের বোন নাজনীন নাহার স্পষ্ট জানিয়ে দেন এটি তার ভাইয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং হাসান মাথা নত করতে রাজি হননি। জিয়াউল হাসান যখন রাজি হলেন না, তখন প্রসিকিউশন পক্ষ বেছে নেয় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বা আইকেবিকে। কিন্তু আইকেবির দেওয়া সাক্ষ্য নিয়ে নানা মহলে সমালোচনা আছে। কেন আইকেবি জেনারেল হাসানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন? জানা যায় আইকেবির বিরুদ্ধে জলসিঁড়ি আবাসন প্রকল্পে বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, যা জেনারেল হাসানের অধীনে র্যাব ইন্টেলিজেন্স উদ্ঘাটন করেছিল। সুতরাং এখানেও কাজ করেছে ব্যক্তিগত আক্রোশ। দর্শক,
পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় মেজর জেনারেল জিয়াউল হাসান কেবল একজন সামরিক কর্মকর্তা হিসেবে আটক হননি, তিনি হয়েছেন এক বিশাল রাজনৈতিক ও আন্তর্জাতিক দাবার গুটি হিসেবে। একদিকে রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা, অন্যদিকে পুরনো অপরাধীদের প্রতিশোধ নেওয়ার লালসা। বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে নাকি সত্যের জয় হবে? একজন দেশপ্রেমিক অফিসারের এই পরিণতি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কতটা আশঙ্কাজনক? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।